এআইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সিডব্লিউসির এই বৈঠক থেকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সেখানে সিলমোহর দেওয়া হয়। যদিও রাহুল গান্ধীর সেখানে সম্মতি খুব প্রয়োজন, সেদিক থেকে সম্মতির অপেক্ষায় কংগ্রেস শিবির থাকলেও এই সময় খুব আলোচনার মধ্যে রয়েছে কংগ্রেসের ভবিষ্যৎ। সংসদের ভেতর এবং বাইরে কি ভূমিকা নিতে পারে কংগ্রেস, সেদিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী, এবং অবশ্যই দেশীয় কিংবা রাজ্য রাজনীতিতে তা নিয়ে আলোচনা হতে পারে। সেদিক থেকে আপনাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা আমরা করতে চাই। আপনারা মতামত দেবেন এবং আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা রাজনৈতিক ব্যাখ্যা দেবেন। আরো একবার অনুরোধ করি শুরুতেই যে প্রতিদিনের মতো যে আপনারা শালীনতা বজায় রেখে কথা বলবেন, কোনোভাবেই সেখানে ব্যক্তি আক্রমণ করবেন না। ব্যক্তিগত কোনো আক্রমণের কথা এই অনুষ্ঠান গ্রহণ করতে চায় না। যেহেতু লাইভ অনুষ্ঠান এডিট করার কোনো সুযোগ নেই, সুতরাং আপনারা প্রত্যেকেই আপনাদের ভাবনা থেকে যখন কথা বলবেন যেন এই কথা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়, প্রত্যেকেই আপনার কথাকে মান্যতা দেয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি কথা বলুন, বিতর্ক সৃষ্টি করুন, আপনি তর্কে জড়িয়ে পড়ুন, কোনো আপত্তি নেই, কিন্তু অবশ্যই এমন কিছু বলবেন না লাইভ অনুষ্ঠানে যে বা আমাদের মাধ্যমগুলোতে পোস্ট করবেন না যাতে আপনার প্রতিবেশীও আপনাকে অন্যভাবে দেখে। আমরা সেটা বিশ্বাস করি না। আপনাদের সকলের সহযোগিতা চাই। শুরুতেই কথাগুলো বললাম, প্রতিদিন বলি, প্রতিদিনই এই কথাগুলো বলতে হয়, সেটাও আমরা আশা করি না। আপনারা কথা বলবেন। এবং আজ যখন বৈঠক হলো, এই বৈঠকের আগ পর্যন্ত প্রত্যেকেই সেখানে আলোচনা করেছেন। কেমন ভাবে আলোচনা করেছেন? আপনারা যারা দেশের রাজনীতির কথা ভাবেন, ভবিষ্যতের কথা ভাবেন, নিকট ভবিষ্যতের কথা ভাবেন, যদি বলতে পারেন সুদূর ভবিষ্যতের কথা ভাবেন, সেদিক থেকে দেশীয় রাজনীতিতে কে কেন্দ্রের ক্ষমতায় বসলো, কারা কেন্দ্রের সরকারে আছে, রাজ্যের সরকারে আছে, মূলত সেগুলো দেখা হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্য রাজনীতি হোক, দেশীয় রাজনীতি হোক, সংসদীয় রাজনীতিতেই যে দল রয়েছে তাকেই সেখানে শক্তিশালী হিসাবে দেখা, কিংবা তার বিপরীতে যারা রয়েছে ক্ষমতাসীন যারা নন, ঠিক তারা সেখানে দুর্বল, বা বিরোধী দল হিসাবে যারা আছেন তারাই সেখানে দুর্বল, সেমন না। অনেকে বলেন যে গণতন্ত্রে বিরোধী দল যত শক্তিশালী হবে গণতন্ত্র তত মজবুত হবে, এবং গণতন্ত্রে যদি বলা যেতে পারে শাসক দল ব্যাপৃত হয়ে যায় তাহলে সেদিক থেকে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে বিরোধী দলের নেতারা, এবং সেদিক থেকে শাসকের দাবি বা বক্তব্য গঠনমূলক সমালোচনা, সেটা না হোক একরকম ব্যাখ্যা। তবে সঠিকভাবে সরকার চলছে কিনা তাতে যদি মনে হয় কেউ চৌকিদারির ভূমিকা পালন করবে তাহলে তাকে বিরোধী দলের নেতা হতে হবে। শাসকের থেকে চৌকিদারির ভূমিকা পালন করলে এই যে কয়েকটি বিষয় উঠে আসে চারদিক থেকে, সেগুলো তো উঠে আসার কথা নয়। হয়তো সেদিক থেকে অন্য বিতর্ক কেউ জড়িয়ে যেতে পারেন, অন্য কোথাও কারো কাছে থাকতে পারে, অবশ্যই বলবেন। এবং আমরা সেদিক থেকে আজ যখন নির্ধারণ করলাম বিষয়টি যে কংগ্রেসের ভবিষ্যৎ এবং সংসদের ভেতর বাইরে কি ভূমিকা থাকবে, আজ বৈঠক হলো সিডব্লিউসির। সেই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্যরা অংশগ্রহণ করেছেন। ত্রিপুরা থেকে দুজন প্রতিনিধিকে দেখা যাচ্ছে সেই বৈঠকে অংশগ্রহণ করার দৃশ্যে। এবং সেদিক থেকে বলা যেতে পারে আগামী দিনের ভাবনায়, আগামী দিনে কংগ্রেস কি করবে, কংগ্রেসের কি ভূমিকা থাকবে, যে কংগ্রেস দীর্ঘদিনের শাসন ক্ষমতায় ছিল, টানা শাসন ক্ষমতায় ছিল, সে কংগ্রেস এবার বিরোধী দলের মর্যাদা অবশ্যই পেয়েছে। সেদিক থেকে সংসদের ভেতর তাদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে দেশবাসীর স্বার্থে, গণতন্ত্র সংবিধান রক্ষার ক্ষেত্রে, এবং অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য কেন্দ্রের সম্পর্ক উন্নয়ন, রাজ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা, কেন্দ্রের সুন্দর নীতি প্রণয়নের মাধ্যমে দেশবাসীর মঙ্গলকে ত্বরান্বিত করার ক্ষেত্রে দারুণ ভূমিকা থাকবে সংসদের ভেতর এবং অবশ্যই বাইরে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বল। মানে ক্যাপ্টনটা ভালোই হয়েছে, তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এবার বিরোধীরা যে শক্তিশালী সংখ্যায় আছে, এবার শাসক দলের যে কোনো বিল পাস করাতে খুব কষ্টকর হবে। আগে যেমন এককভাবে মোদীজি সবকিছু করে ফেলতেন, এবার এটা সম্ভব হবে না। এবার জনগণের হাতে কিছু চাপ হবে, এটা আমরা বুঝতে পারছি। এবং শরিক দল যারা আছে তারাও কিন্তু চাপে রাখবেন। চাপে রাখতে গেলে তখন কিন্তু জনগণের স্বার্থটা সামনে চলে আসবে। আগে গত 10 বছরে যেটা হয়নি, এবার কিন্তু সেটা হবে। এটা বিরোধীরা এবং সংসদে আগে যেমন সাবস্টিটিউশন করে দিতে পেরেছেন
এবার সেটাও হবে না। এবং বিল যে বিলটি আনবেন সেই বিলটি কিন্তু প্রতিবাদ স্বরূপ আলোচনার মাধ্যমে কিন্তু এই বিলটি প্রতিবাদ হবে। এবং যারা শরিক দলে আছেন তারাও চেষ্টা করবেন তারা স্বার্থটা জনগণের স্বার্থটা এখানে উন্মোচন করতে এবং জনগণের স্বার্থটা যাতে সৃষ্টি হয় সেই চেষ্টা কিন্তু তারাও চালিয়ে যাবে। আর যদি চালিয়ে না যান তাহলে শরিক দলটাও কিন্তু বেশি দিন টিকবে না, কারণ এরা তো এমনিতেই পার্টি খাওয়া দল। তো যাই হোক, এখন দেখার বিষয় আমাদের অপেক্ষা করতে হবে। কালকে সংসদে তারা শপথ নেবেন, তারপরে আমরা মাঝখানে দেখবো কিভাবে কি চলছে, কি বর্ষাকালীন অধিবেশনও আছে। অধিবেশনে আমরা বুঝতে পারবো আসলে ভারতবর্ষটা কোন দিকে যাচ্ছে, গত 10 বছরের মতো যাচ্ছে নাকি জনকল্যাণমুখী কোনো কাজ হচ্ছে, জনকল্যাণমুখী কোনো কিছু হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। এবং বিরোধীরাও সজাগ থাকবেন সেই দিকে, যাতে জনগণের সুবিধা হয়, জিনিসপত্রের মূল্য স্ফীতি যাতে হ্রাস পায়, যেমন মানুষ 100 দিনের কাজ পায়, সেগুলির দিকে আমরা তাকিয়ে থাকবো। আমরা চিন্তা করবো যে গ্যাসের দামটা যাতে আরো কমে যায়, আমরা চেষ্টা করবো ওষুধের দামটা যাতে আরো কমে যায়, এখন জিএসটিটা যাতে আরো লাগু করা হয়। সেই কারণে জনগণের আগামী দিনে আমার মনে হয় একটা ভালো দিকই আসছে বলে আমার মনে হচ্ছে আর কি। কারণ বিরোধীরা যত শক্তিশালী হবে ততই কিন্তু গণতন্ত্রের শক্তি হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে বিল যে কোনো বিল আনলেই পাস হয়ে যাবে সেই ধারণাটা কিন্তু এবার হচ্ছে না। এবার কিন্তু এটা নিয়ে এবং শরিক দল সজাগ থাকবে, তেমনি বিরোধীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে সংসদে তার প্রতিবাদ করবে এবং সংসদ থেকে বের করেও দিতে পারবেন না। এটি আমার ধারণা। আমার মনে হয় জনকল্যাণমুখী কাজই হবে বলে আমার ধারণা। অবশ্যই, এবং আমরাও সেদিক থেকে বলি, প্রায় প্রত্যেকে সেদিক থেকে আলোচনা করবেন। রাজ্যে রাজ্যে সেখানে কংগ্রেসের শ্রীবৃদ্ধি, রাজ্যে রাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এবার হয়তো অন্যভাবে সেখানে রাজনৈতিক সমীকরণ আসতে শুরু করবেন। যারা রাজনীতির ভবিষ্যতের কথা বলেন প্রত্যেকে নিজেদের মতন করে কয়েকটি বিষয় যখন উত্থাপন করেন তখন বলা হয় যে কোন কোন রাজ্যে সেখানে কোন দল সেখানে শক্তিশালী হয়েছে। দীর্ঘদিন ধরে কংগ্রেস ত্রিপুরার প্রেক্ষাপটে আলোচনা চললে কেউ বলবেন যে এই রাজ্যে কংগ্রেস একটা সমক্ষমতা ছিল, নিঃসন্দেহে ক্ষমতা ছিল। তারপর যখন সিপিআইএম বা বামেরা ক্ষমতা এলো কংগ্রেস বিরোধী দল হলো, মাঝপথে আবার কংগ্রেসের সরকার হলো, কংগ্রেস পরিচালিত সরকার হলো, তারপর আবার বিরোধী দল। এবং এ রাজ্যের প্রেক্ষাপটে শুধু নয়, অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। দীর্ঘদিনের ক্ষমতা থাকার পর কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন তারাই আবার বিজেপিতে যাওয়ার পর বিজেপি সেখানে সরকারে আছে। আমাদের প্রতিবেশী অসম রাজ্য তার বড় উদাহরণ, তার বাইরে অন্যান্য রাজ্যগুলোর উদাহরণ তো হয়তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে আছে। এবং আপনারা যারা একেবারে রাজনীতি হারির খবর রাখেন, রাজনীতিতে কি কি হচ্ছে প্রতিনিয়ত সেই খবরাখবর রাখেন, তখন বোধ হয় এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আজকের দিনেও, যে শুধু রাজনৈতিক ব্যাখ্যাই শুধু নয়। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালো, পরপর দুবার সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর কংগ্রেস যে জায়গায় জমি হারিয়েছে, জমি পেতে কংগ্রেস আরো এক ধাপ এগিয়ে গেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আজকে আপনারা যে টকশো হচ্ছেন খুবই ভালো। আমরাও ভারতবাসী হিসেবে এবং ত্রিপুরাবাসী হিসেবে এবারে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই। এবং জনগণের স্বার্থে বিরোধীরা যাতে সঠিক সবাই সমস্ত মিটিংয়ে উপস্থিত থেকে সঠিক ভূমিকা পালন করে, তাহলে জনগণের স্বার্থে কিছু কাজ হবে। কারণ যেহেতু গত বছরের মতো 301টা সিট নিজের দখলে নাই, সমস্ত বিল অন্যান্য সাসপেনশন করে বিল পাস করে নেওয়া, সিএ বিল, এনআরসি বিল, এগুলো আর হবে না। এই সমস্ত বিলগুলো ক্যান্সেল করতে পারবো যদি বিরোধীরা সঠিক ভূমিকা পালন করে এবং সবাই এই যে সময় অধিবেশনটাকে সমস্ত বিরোধীরা যাতে একসাথে হইয়া আমরা যাবো, যাতে পার্লামেন্টে যায় গিয়া সমস্ত জনগণের কল্যাণের কথা যাতে বলা হয়। যেহেতু সংখ্যালঘু সরকার এখন অন্যের কান্দে ভর করে করতে হয়েছে, অবশ্যই জনগণের কিছু কাজ করবে বলে আমরাও মনে করি। আমরা দেখি এখনো তো বলার সময় হয় না, সর্বাধিক বছর দিন না গেলে সেই কথাটাও বলা যায় না। তো আমরা বছর দিন দেখলে বুঝতে পারো যে আসলে জনগণের কাজ কতটুকু করছে না আগের মতোই করছে, এতটুকুই বলা রাখি।
নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আজকের টপিকে যেটা বলা হলো কংগ্রেসের ব্যাপারটা, কংগ্রেসের তো আমার মনে হয় ভারতবর্ষের মানুষ নতুন করে আবার কংগ্রেসকে ডাকছে, এটাই কিন্তু সঠিক। দীর্ঘ 10 বছর নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে ভারতবর্ষটা কোন দিয়ে গেছে। নরেন্দ্র মোদী যদি মনে করতেন কাজ করবে ভারতবর্ষের, অনেক কিছু করতে পারত। আসলে উনি বয়স হয়েছে, উনি মনে করতেন যে আমি আমার জীবনের যত ঘোরা এই ফাঁকে আমি ঘুরে নেই, দেশ বিদেশ সমস্ত ঘুরে টুরে, টাকা পয়সা তো আর আমার নিজের লাগবে না, সরকারের মাধ্যমে আমি সবকিছু করে নেই। আমি তো আর এই মানব কুলার জন্ম হবো, তো আমি মানব কুলের সমস্ত স্বার্থ উদ্ধার করি। সে এবং তার মন্ত্রিসভা এইটুকুই চাইছে, তাইয়া মনে যা ধরছে তাই করছে। তারপরে তো আর কি করলো, জাতি জাতি একটা দাঙ্গা লাগানোর সিস্টেম তৈরি করেছে মুসলিম এবং হিন্দুদের মধ্যে। আমরা কিন্তু খুব শান্তিতে বসবাস করছিলাম, ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমরা জানি, আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু বিজেপি আসার পরে একটা দেখা গেল মুসলিমদের উপরে একটা আলাদা দাগ কাটার কি একটা ব্যবহার চালাইল। হ্যাঁ, কি ধরনের তারা এই খাইতে পারছে না, এই খাইতে পারছে না, এইটা পড়তে পারবে না, এইটা পড়তে পারবে না, ওনার কাছে জিজ্ঞাসা করতে হবে। এরপরে উনি তো ধর্মের জন্য, হিন্দুদের জন্য রাম মন্দির আলাদাভাবে শ্রেষ্ঠ মন্দির কইরা দিল। সেই রাম মন্দির এলাকার এবার ভোটই পাইল না। রাম মন্দির যেখানে হইল সেখানে মানুষের এইগুলি পছন্দ করছে না। ভারতবর্ষ চাই আমরা সবাই মিলে সব জাতি একসাথে আমরা বাস করব, আমরা এরকম ধর্মের আলাদা দিকে চাই। যা এইসব জিনিস করে উনি দেশ বিদেশে পর্যন্ত মানুষের সাথে সত্য হয়ে গেছেন। মানুষের কাছে একটা ভালো প্রধানমন্ত্রী থাকতে পারলেন না। কাজের বিজ্ঞান তো নয়ই, জিনিসপত্রের দাম সারা ভারতবর্ষে বাজারে গেলে মানুষ আকাশ ছোঁয়া জিনিসের দাম, তাই 2 টাকা আর 2000 টাকা বাধা দিয়ে ভাবছে মানুষের বুট দিয়ে আদায় করে লাগবে। এর মধ্যে আদায় তো করছেন একটা শ্রেণী মানুষ, তো সেই বুঝে না, যেটা বলা হয় মূর্খের মতো আর কি। আর আরেকটা শ্রেণী যারা বুঝেছেন, যারা পড়াশোনা করেছেন, যারা শিক্ষক সমাজ, ওনারা কিন্তু ভোট দেননি। ওনারা কিন্তু ভোট না দেওয়াতে নরেন্দ্র মোদী টাই করে 140-এর মধ্যে ওনার থেমে গেলেন। এরপরে অন্যান্য দলকে নিয়ে জুট করে এনডিএ করে এখন সরকার করতে হবে। তো সরকার করে যে নিজে যেভাবে চলতো, এখন তো সবার অনুমতি নিয়ে সরকার চালাতে হবে। আর যে সমস্ত টাকা পয়সা খরচা করেছেন এগুলি ভারতবর্ষের তো অর্থনৈতিক একদম নামানের দিকে চলে গেল। আর নির্বাচনী বন্ড যেভাবে নিয়ে মানুষদের হয়রানি করেছেন, টাকা পয়সা নিয়ে বাজারে জিনিসপত্রের দাম বাড়াইয়ে ওষুধের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে এসব নির্বাচনে খরচ করে দেশটাকে কানা বানাইছি। তো ওনাকে কিন্তু আর যাবে না ভারতবর্ষের মানুষ, ওনার বদনাম কিন্তু হয়ে গেছে। এখন মানুষের দরকার কংগ্রেসকে আসলে ভোট দেওয়া, কংগ্রেসকে একটা আদর্শ দল হিসাবে ভারতবর্ষে বেছে নেওয়া, ভারতবর্ষটা যাতে আগের মতো শান্তিভাবে থাকতে পারে মানুষ। আমি সারা ভারতবর্ষের মানুষকে বলবো সেই কংগ্রেসকে আবার আপনারা ভোট দিয়ে দেখুন। আমরা কংগ্রেসের আমলে যারা কর্মচারী আসলাম 16 আনা, আমরা টাকা পয়সা সবকিছু পেয়েছি, সমস্ত কাজ আমরা পেয়েছি, দেশে 100 দিনের কাজ, এগুলি কিন্তু কংগ্রেস আমলে আমরা পাইতাম। আমাদের শান্তি ছিল। তারপরে কিন্তু কংগ্রেসের কিছু নেতার কারণে তারা নেতা কিছু দুর্নীতি কিছু করছে। আসলে যেটা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসের শাসন দেখেছেন, কংগ্রেস বিরোধী শিবির রয়েছে দেখেছেন, কংগ্রেস বিরোধী শিবিরে থেকে দুর্বল হয়েছে এই রাজ্যের প্রেক্ষিতে তা দেখেছেন, এবং কংগ্রেসের তরফে বিভিন্ন সময় ঘুরে দাঁড়ানোর কথা হয়। এবার জাতীয় প্রেক্ষাপটে ত্রিপুরাই শুধু নয়, অন্যান্য রাজ্যগুলোর যারা কংগ্রেস নেতৃত্ব আছেন বা বিধায়ক আছেন, অন্যান্য স্তরের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছেন, সবাই তাতে ঘুরে দাঁড়ানোর কথা বলবে। সেখানে ঘুরে দাঁড়ানোর বিষয়টি সেখানে নির্ভর করছে, যেহেতু এই সময়ের মধ্যে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার রয়েছে, এনডিএ সরকার রয়েছে, তার বিপরীতে শক্তিশালী বিরোধী দল হিসাবে যে দলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম শক্তি হিসাবে কংগ্রেস আছে।
এখন আজকের এই বৈঠক বা আজকের এই আলোচনা থেকে সিডব্লিউসির বৈঠক থেকে বর্ধিত আকারে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক থেকে যে কয়েকটি কথা কয়েকটি সিদ্ধান্ত দলীয় স্তরে আলোচনা হবে সেটা হয়তো আগামী দিনে আলোচনায় স্থান পাবে রাজ্যের প্রেক্ষিতেও। কয়েকটি সিদ্ধান্ত হয়েছে বৈঠক থেকে, নেতৃত্ব সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা সেই বৈঠকের নির্যাসের অংশবিশেষ যেগুলো তুলে ধরা হয়েছে তার অংশবিশেষ শুনি। 33 PCC President 29, of the 22 CLP leaders 18, and other states. Total attendance is 120 people out of 139, and around 35 people other than leaders participated in the discussion. We had a thorough discussion of 3.5 hours about the election results of 2024. We have discussed about the various issues like campaigning and our guarantee schemes. Certainly, the troublesome part. হ্যাঁ বলুন। দেখুন, একটা কথা মনে রাখবেন যে বিরোধী দল যারা আছে আসলে দেশটা কি করলে উন্নতি হবে ওরা জানে, বিরোধীরাও জানে, বর্তমান গভর্নমেন্ট যে বিজেপি সরকার তারাও জানে। এখন কি হবে জানি, দেশের উন্নয়ন তো কিছু হবে না, বিরোধীরাও যে কথাটা মূলত যে জায়গাটা যে কাজটা করার দরকার বিরোধীরা এই কাজটা করবে না। আপনি কথা বলুন একটু অন্য জায়গায় গিয়ে, পেছন থেকে অন্যভাবে কথাবার্তা। বিরোধী দল যে ভূমিকা পালন করার দরকার সেই বিরোধী দল সেটা পালন করবে না। আর পালন কিছু কিছু যেগুলি করতে যাবে বিজেপি বলবে যে বিরোধী দলের জন্য বিরোধীদের জন্য দেশে কোনো উন্নয়ন না। বিরোধী যে কাজ করার RSS যে কাজটা করলে দেশের মানে তাদের স্বার্থে কাজ হবে সেই কাজটা মোদিজিরে দিয়ে করাবো। কাজ তো মোদিজি করে না, মোদিজিরে দিয়া RSS কাজ করায়। RSS এর লাইনেই থাকবো, লাইনে থেকে দোষারোপ করবো বিরোধীরা। আর বিরোধীরা তো সেই মানসিকতা ভালো না। কেন আমি বলছি দেখেন, এই বিরোধীরাই তো শেষ করলো, এই কংগ্রেসটাই তো শেষ করলো। সিপিএমরা তো একদম ধুলিস্বাদ হয়ে গেল সারা ভারতবর্ষে। এরাই শেষ করলো রাষ্ট্রটারে। এরা থেকেই তো শুরুয়াত, ডিপার্টমেন্ট গুলি বিক্রি করা, স্কুল কলেজে পড়াশোনারে বরবাদ করা, কংগ্রেস থেকে শুরুয়াত হয়েছে। দাদা অস্বীকার করবেন না, এগুলো আমরা জানি, আমরা না জানলো আমরা জানি। এইগুলি বলতে আমরা কোনো দ্বিধাবোধ নাই। আজ পর্যন্ত বিজেপি বলছে যে ডিপার্টমেন্ট গুলি তো কংগ্রেস বিক্রি করে গেছে, এয়ারপোর্ট বিক্রি করছে, রেল বিক্রি করছে, বিএসএনএল বিক্রি করলো, এবং জেনে গেল কংগ্রেসের মন্ত্রীরা। বিজেপি একটা শব্দ কিন্তু বলছে না কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসটা কেন বলছে না? তারা কিন্তু সম্পূর্ণ একজোট। মূল কথা হলো ভারতবর্ষে নাড়া দিতে গেলে জাতিবাদ আগে দূর করতে হবে। যে জাতির জন্য এই ভারতবর্ষ জাতি ভাগ হয়েছে তাদের বিরুদ্ধে SC, ST, OBC জেনারেল যেদিন কাজ করবে, জাতিবাদ দূর করবে, তারপরে এই ভারতবর্ষে সোনা ফলাইব। দাদা সোনা ফসল ফলবে, প্রত্যেকটা ঘরে গরিব থাকবে না। শিক্ষিত অশিক্ষিত এই ভারতবর্ষ থাকার কথা না, থাকার কথা মন মানসিকতা। কারণ মন মানসিকতা হলো লোক ঢুকাই দিচ্ছে আপনার মধ্যে। কারোর ঢুকাই দিচ্ছে লোক, কারোর ঢুকাই দিচ্ছে জাতিগত বিদ্বেষ। এই ব্রাহ্মণরা আজকাল দেখেন এই প্রশ্নটা করবে কি কংগ্রেস বিরোধীরা, যে 3% লোকের লেগে এই যে আপনার রাম মন্দিরে হাজার হাজার কোটি টাকা খরচা করলো, 3 লক্ষ মন্দির বানাইলো। তারা কি হিসাব তাদের কোনোদিন যে তুমি এই বেনিফিটটা শুধু ব্রাহ্মণরা নিবে, RSS মনোবাদীরা নিব, আপনারা কত টাকা এদের জন্য খরচা করলেন? আর 97% লোকের লেগে কত পার্সেন্ট খরচা করলেন? কংগ্রেস কোনোদিন প্রশ্ন তুলবে পার্লামেন্টে? যদি তুলতে হয় আমরা তুলাবো, এবার পার্লামেন্টে এই প্রশ্নটা তুলাবো, আমরা অনুরোধ করবো। আমি যে বলছিলাম ওই দিন আজাদ সমাজ পার্টি দিয়ে প্রসঙ্গটা আমরা তুলাবো। আমি সুনীল দাস থেকে বলছি, দাদা দেখবেন। নমস্কার, কে বলছেন?
হ্যালো, আমরা আরেকবার শুনি আজ সিডব্লিউসির বৈঠক শেষে দলের তরফে আইসিসির তরফে কি বক্তব্য ছিল, বৈঠকের নির্দেশ কিভাবে তুলে ধরা হয়েছে, নির্দেশে কি বলা হয়েছে তার অংশবিশেষ শুনি। Troublesome path created by the Narendra Modi government during the election time. We already told several times this election was very much new for our parliamentary democracy system. We have been asking for a level playing field for the opposition party, which we didn't get from union government or the party. Despite of all these things, you people know that they frozen our accounts during the election time itself. They blackmailed some of our leaders with the ED and CBI and all agencies. Some of the people are fallen on the trap. Even though all this type of intimidation against the opposition party had been done by the government side, we have done a wonderful performance in the parliament election. Our journey was a very troublesome journey, very difficult period for us, but our Congress workers from bottom to top, workers to leaders, fought like a warriors to save this country, to save the democracy of this country, to save the constitution of the country. Now the CWC discussed, we had little bit problem in some of the states where we had done badly. That also CWC today discussed. Basically, the atmosphere in the CWC is entirely different than the atmosphere 4 months before. Our workers are charged, leaders are charged. Now the revival of the Congress party have been started. This is the sentiments of the CWC. Everybody thought that Congress is going to be finished. Then what will happen? Even after election also, final day the exit poll came. That exit poll, this election is a very, very different fight. We have to fight against exit poll also. 3 days we fight against the exit poll. First evening exit poll come, our communication department had fight against the exit poll, first, second, third, till fourth. Why this had happened? Because there were several attempts to divert the entire agenda of Congress and India alliance to divisive politics. The BJP government had only one agenda. Narendra Modi led BJP had only one agenda, to divide the people. No answer of unemployment, no answer about price rise, no answer to Agniveer issues. But Congress party and India alliance stood very strongly in that way, that stick with our guarantees, our narrative. This was very fabulous. CWC unanimously acknowledged the greatest service done by our Congress President Mallikarjuna Kharge ji and former President Sonia Gandhi ji and Rahul Gandhi ji and Priyanka Gandhi ji for making Congress party in such a level.
We adopted 2 resolutions today. One resolution, I will read it out. I think it is better. This meeting of the CWC congratulates the people of our country for voting so powerfully to preserve our democracy, protect the Republic Constitution and enhance social and economic justice. They have decisively rejected both the substance and style of governance over the past decades. The verdict of the people is not just a political loss but a moral defeat for the Prime Minister who sought the mandate in his name and ran a campaign anchored in lies, hate, prejudice, divisiveness and extreme bigotry. The CWC thanks the people of the country for placing the Indian National Congress firmly on the path of revival. The party resilience has been under severe stress since it, but its leaders, workers, reserved people across the country have infused new life into the Indian National Congress, for which it is truly grateful. It has been genuinely collective exercise and endeavor, but the CWC would be remiss if it not acknowledge 4 stalwarts who spearheaded the party's well-designed and well-executed campaign. The sheer energy and determination of the Congress President Mallikarjuna Kharge ji was an inspiration to everyone in the party. He was bold. নমস্কার, কে বলছেন? আপনারা শুনলেন কংগ্রেসের এই বৈঠক থেকে যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এই সময়ে লোকসভা নির্বাচন এবং তার নির্বাচনের নিরিখে সেখানে ফলাফল বিষয়ে আলোচনা করে দেশের ভোটাররা যারা ভোট দিয়েছেন তাদেরকে এআইসিসির এই বৈঠক থেকে, সিডব্লিউসির এই বৈঠক থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনের ভাবনায় সংসদের ভেতর বাইরে কি দৃষ্টিভঙ্গি সেটাও প্রকারান্তরে তারা বলে দিয়েছেন, স্বীকার করেছেন। এবং আমরা এই সময়ের মধ্যে জানতে পেরেছি যে কয়েকটি রাজ্যের ক্ষেত্রে কয়েকটি বিষয় যারা তুলে ধরেছেন, হয়তো সেই বিষয়গুলো নিরিখে রাজ্যগুলোর প্রতি কংগ্রেসের যে দৃষ্টিভঙ্গি, রাজ্যগুলোর প্রতি কংগ্রেসের যে এজেন্ডা রয়েছে, আগামী পরিকল্পনা রয়েছে, সেগুলো বোধহয় বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নিতে পারে বা ভূমিকা পালন করতে পারে। এবং আরও কয়েকটি বিষয় খুব জোরালো এই সময়ের মধ্যে, বিশেষ করে কংগ্রেস যেসব রাজ্যগুলোতে ফলাফল অনেকটাই ভালো করেছে, বিশেষ করে মণিপুর সহ কয়েকটি রাজ্য যে প্রেক্ষিত সেখানে কাজ করেছে, বোধহয় অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে কংগ্রেস সেদিকে মাটি খোঁজার চেষ্টা করবে। এবং এই সময়ের মধ্যে কংগ্রেসের তরফে এআইসিসির যে প্রতিনিধিরা রয়েছেন বা রাজ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও নিয়মিত এসে রাজ্যগুলোর সাংগঠনিক ভিত শক্তি আরও বাড়াবেন বলে অনেকে মনে করেন, রাজনৈতিক মহলেও তাই বলছে। আমরা সেদিক থেকে আরও কয়েকটি কথা শুনি যারা নেতৃত্ব এই সিডব্লিউসির বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার অংশবিশেষ আমরা শুনি। रखने के लिए जो हमने प्रचार किया था जाति जनगणना को लेकर। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আসলে কংগ্রেসের আমার মনে হয় এখন সময় এসেছে দায়িত্ব নিয়ে কাজ করার, গা ছাড়া ভাব থেকে সরে আসা। তাইলে ভারতবাসীর উপকার হবে। কারণ এখানে নরেন্দ্র মোদী সাহেব বুঝাইতে চাইছেন যে উনি 2014 সালে ভারত স্বাধীন করেছেন, উনি সব করেছেন। কিন্তু আমরা চোখ বুঝে যদি চিন্তা করি যে ভারতবর্ষের চেহারাটা কি ছিল বা কি হয়েছে কংগ্রেস শাসন পর্যন্ত, বা এখন এই গত 10 বছরে কি হয়েছে, তাইলে মনে হয় ভারতের ক্ষতি ছাড়া উপকার হয়। তার কাজেই অন্তত কংগ্রেস যদি এই জায়গাটা অন্তত ধরে তুলতে পারে যে এই বেকার থেকে শুরু করে মানুষের যে পকেট কাটার যে রাস্তাটা নরেন্দ্র মোদী করেছেন, 30 টাকার কেরোসিন 100 টাকার কাছাকাছি, আরো কি করবে? এটিএম এ টাকা তুললে 155 টাকা লাগতো ট্যাক্স,
এখন এটাকে করেছেন এই 2 মাস আগে আপনার 355 টাকা। তো এহেন অবস্থায় যদি এইগুলি বিরোধী দল দায়িত্ব নিয়ে প্রতিবাদ না করে, আন্দোলন না করে, মানুষকে পাশে পাবে না এবং মানুষের সর্বনাশ হয়ে যাবে। কংগ্রেস দায়িত্ব নিয়ে কাজ করুক, আমরা কংগ্রেসের এই কাজের প্রশংসা করি। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি দাদা একটা কথা জানতাম, এইসব অধিবেশনের ভাষণ দিতেন তারা রাহে বিভিন্ন নেতৃবর্গরা টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। অন্তত পক্ষে ওই ভাষণগুলো যখন হিন্দিতে বোঝা যায়, আমাদের মতো সাধারণ মানুষ তো ইংলিশ বুঝি না, অনেক গরিব মেহনতি মানুষ আছে যে ইংলিশ বোঝে না, হিন্দিটা শুনলে আমরা খুব খুশি আর কি। হিন্দিটা আমরা পুরোপুরি ভাবে বোঝা পারি। যেমন নরেন্দ্র মোদী বিভিন্ন অধিবেশন যে সবকিছুর মধ্যে কিন্তু হিন্দিতে ভাষণ দিত। এই জিনিসটা যদি আপনি যদি একটু যেমন আমাদের সুদীপ রায় বাবু আছে এখানে, ওই জিনিসটা আলোচনার মাধ্যমে এটা ইয়ে করলে আমরা খুব খুশি হব। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম কংগ্রেসের যে ব্যাপারটা আমি একটু আগে বলছিলাম, একটা কথা বলার ছিল। সারা ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্বকে বলবো, রাহুল গান্ধী যেমন দেশের বাণিজ্যে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে প্রচার করেছিলেন, আমার মনে হয় কংগ্রেসের সমস্ত দলের আরো ম্যাক্সিমাম কর্মী তৈরি করে পুরা বাড়ি বাড়ি ঘরে ঘরে যেতে হবে, পুরা মানুষের সঙ্গে মিশতে হবে। ওরা যদি ঠান্ডা করে বসে আন্দোলন করে তাহলে ঠান্ডার মতোই থাকবো। আমার মনে হয় ধারে ধারে দুয়ারে ভিক্ষা করে, মানুষ তো দেখতাম আগে বামপন্থের তারা 1 টাকা 2 টাকা করে চাঁদা করে দিয়ে তারা নির্বাচনের কাজ এবং প্রচারের কাজ এইসব চালাইতো। আমি তাদেরকে একটা চুক্তি হিসাবে একটা ভালো মনে করছি আর কি, যে এই জিনিসটি কংগ্রেসের মধ্যেও করে আমার মনে কংগ্রেস দলটা একটা ভালো দল আকারে পরিণত হবে, সামনে ভারতবাসীর জন্য ভালো হবে। ওদের পয়সা নাই, টাকা নাই, আমরা বুঝতে পারছি। ওরা যাতে মানুষের ধারে ধারে ঘরে ঘরে ভিক্ষা করে ওদের মধ্যে যা নেতৃত্বরা আছে ওরা যাতে বেরিয়ে যায়। আর কি করার মধ্যে সুদীপ রায় বর্মন আছে, ওনাকে বলবো ওনার সঙ্গে আরো কিছু যা লোক থাকে আপনারা বেরিয়ে পড়ুন, আপনারা ঠান্ডা করে না বসে আপনারা বেরিয়ে পড়ুন, আপনাদের সঙ্গে ঠিকই মানুষ আসবে। একদিন আপনাদের কংগ্রেস আবার দাঁড়াতে পারবে। আমার মনে হয় কংগ্রেস ছাড়া ভারতবর্ষ পরিচালনা কোনোদিনই সম্ভব না, কোনোদিন কোনো মানুষ আর শান্তি পাবে না। আমার মনে হয় কংগ্রেসের প্রতি সবাই সহানুভূতি দেখানো উচিত। তারা যদি বিখ্যাত বাইরে 1 টাকা 2 টাকা করে আপনারা যা পারেন দিয়ে তাদেরকে সাহায্য করুন, ওরা যাতে পার্টির কাজটা ভালোভাবে পরিচালনা করতে পারে। এটুকুই কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? राम सर। हाँ जी सर, केसी त्यागी ने एक बड़ा बयान दिया है। उन्होंने सर मेरा सवाल ये, आप लोगों ने कहा कि अर्जेंट स्टेप्स आप लोग लेंगे, खराब हुआ है तो उनको वो करेंगे। We are also through our national war room, we are also getting booth-wise results to analyze what happened in each state.
we will have also that system. उत्तर प्रदेश ने लंबे समय के बाद आपको एक सुखद एहसास कराया है, तो उत्तर प्रदेश में संगठन को लेकर कुछ चर्चा हुई है इस बैठक में? We have already entire CWC congratulated Uttar Pradesh because the way in which they fought election was exactly commendable. So everybody commended on UPCC and the special effort done by Priyanka Gandhi ji. जयराम जी, देश का विशेष उल्लेख सभी ने किया, कांग्रेस अध्यक्ष जी ने किया, राहुल जी ने किया, प्रियंका जी ने किया, सभी नेताओं ने किया और सभी का मानना था कि उत्तर प्रदेश में जो नतीजे आए हैं वो देश की राजनीति के लिए एक রাকেশ বলছি। হ্যাঁ বলো। বিষয়টা দেখুন, আমরা তো একটা মিনিট, আমি একটু ফ্যানটা অফ করে নিচ্ছি, সাউন্ড বোঝা যাবে না। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, দেখুন আমরা যেটা আমার যেটা ব্যক্তিগতভাবে মতামতটা হলো এই যে আজকের ফলাফলের যে বিষয়গুলো, দেখেন অনেকজনে অনেক কথাই বলছেন, আমি কারোকে দোষ দিচ্ছি না, ওনাদের ব্যক্তিগত মতামত, আমার তো আমার ব্যক্তিগত মতামত, তার জন্য আপনারা কোনো দায়ী না, যদি ভুল হয় তাহলে আমি নিজেই দায়ী, ক্লিয়ার কাট করে নিচ্ছি। বিষয়টা হলো দেখুন, আমরা সাধারণত ভাবছি চালের দাম এত হয়েছে, বেগুনের দাম এত হয়েছে, টমেটোর দাম এত হয়েছে, তেলের দাম এত হয়েছে, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। আসলে দেখুন, কোনো কিছু করতে গেলে একটু অসুবিধা হবে, তা সত্যি, আর কষ্ট তো হবে, এটা মানতে হবে। তো আমরা যারা, আমি ব্যক্তিগত সনাতনী ঘরের ছেলে, হ্যাঁ, হিন্দু ঘরের ছেলে, আমি ব্যক্তিগত আমারটা আমি বলছি, আপনারা কোনো দায়ী নেই, আমি নিজেই। আর আমরা কি ভাবি, চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, টমেটোর দাম বেড়েছে, এইগুলো দেশের চিন্তাটা আমরা করছি না। দেশ মোদী ছেলে বা মেয়ের জন্য করছে, যোগী সাহেব ওনাদের ছেলে মেয়েদের জন্য করছে। ওনারা আগামী দিন যাতে ভারতবর্ষ সমাজের মধ্যে একটা মাথা উঁচু করে রাখতে পারে, এই চিন্তাধারা করছেন মোদী আর যোগী সাহেব। ওনারা কি বাড়িতে নিয়ে সামনের ঘর বানাচ্ছেন না। আর একটা মুসলিম ঘরের ওনারা ভাবছেন কি, মোদী চাই না, এবার 3 বেলা জায়গায় 1 বেলা খাবো, মোদী চাই না, ওদের একটাই প্রশ্ন। আর আমাদের হিন্দুদের প্রশ্ন হলো যে আমরা তেলের দাম কমাতে হবে, আলুর দাম কমাতে হবে, পটলের দাম কমাতে হবে, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। আগে নিজের অস্তিত্বটা তো বাঁচান, তারপরে তো করেন। আপনি দেখুন সারা ভারতবর্ষ নয়, সারা ত্রিপুরা রাজ্যে দেখুন, কোথাও গিয়ে এক জায়গায় মাথা উঁচু করে হিম্মত থাকলে বলেন তো পারবেন না। তো এইগুলো না বলে, অযথা কথা না বলে, দেশ ভাগ হয়েছে, ওনাদের দেশ নিয়ে চলে গেছে, বাংলাদেশ আর পাকিস্তান। আমরা তো ইন্ডিয়াতে তো কমসে কম আমাদের হিন্দু রাষ্ট্র চাই না, এইটা তো করতে হবে। আপনার তেলের দাম, বেগুনের দাম, এগুলো বলে তো লাভ নেই। কয়টা ভোট দিয়েছেন আপনারা তেলের দাম, বেগুনের দাম কমানোর জন্য? আপনি নিজেরা করে খান, আমি নিজে করে খাই, তার জন্য আমি কারো কাছে গিয়ে মাথা রাখি না যে আমাকে দিন, সস্তা দামে দিন। এইগুলো আমার ব্যক্তিগত মতামত, আপনারা তার জন্য কোনো দায়ী নেই, ঠিক আছে? ধন্যবাদ। আমরা সেদিক থেকে বলি, আপনারা যে বিষয়গুলো উত্থাপন করেন দেশবাসী হিসাবে তা আলোচনা করতেই পারেন। কংগ্রেস এবং একটা সময় তো বিজেপিও তার মতন করে রাজনীতি করেছে, তারা বিরোধী দলে ছিলেন, সেখান থেকে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। টানা দুবার বলা যেতে পারে, পরপর দুবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পেরেছেন। দেশের ক্ষমতায় থেকে, টানা ক্ষমতা থেকে বিজেপি এবার তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গড়তে চলেছে, সময়ের অপেক্ষা। সেদিক থেকে আগামীকাল শপথ, তার আগে বলা যায় সিডব্লিউসির এই বৈঠক এবং আগামীর রাজনৈতিক পরিকল্পনা রূপায়ণ, কিভাবে কি করা হবে, সবকিছুই বোধ হয় এই বৈঠক থেকে ঠিক করে দেওয়া হয়েছে। আপনি দেশের নাগরিক হিসাবেও তার প্রতি নজর রাখবেন, নজর রাখতে পারেন। শুধু রাজনৈতিক দল করেই শুধু রাজনৈতিক খবরাখবর রাখা হয় তা নয়। যারা সচেতন নাগরিক, তারা রাজনৈতিক দলগুলো কোন পথে চলছে, রাজনৈতিক দলগুলোর কি দিশা, রাজনৈতিক দলগুলোর কি দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা কি, আগামী দিনে তারা কি করতে চায়, সবকিছুই নজরে রাখতে হয়। সেদিক থেকে এই সময়ের মধ্যে শুধু বিজেপির নেতৃত্বাধীন সরকার, এনডিএ সরকার, মন্ত্রিসভার শপথ গ্রহণ, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, এই কয়েকটি বিষয়ে শুধু নয়, আলোচনা চারদিক থেকে রাখতে হয়। আগামীর রাজনীতির
দিক নির্দেশের জন্য। সেদিক থেকে কংগ্রেসের ভবিষ্যৎ কি? নমস্কার, কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, তেলের দাম, বেগুনের দাম, সবকিছুর দাম লক্ষ্য রাখতে হবে যদি সরকার চালাতে হয়। শুধু নিজেরা লুটে পুটে খাবো, নিজেদের পেনশন, একটা কথা চিন্তা করবেন, অনেকেই শুনুক, নিজেদের পেনশন ঠিক আছে, চিকিৎসা ভাতা ঠিক আছে, একটা বেকার কিরকম বড় বড় সিদ্ধান্ত হলে পরে একটা বেকার চাকরি করবে 30 বছর, সে পেনশন পাবে না। কিরকম শত্রু, দেশের শত্রু বিজেপি সরকার। অনেকে অনেক কথা বলে, বেগুনের চিন্তা আর তেলের চিন্তা। বেকারের শত্রু, 1 নম্বর শত্রু বিজেপি। এটাই আমার বক্তব্য। আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যেকের কথা শুনে, প্রত্যেকের বক্তব্য নিজস্ব। আমরা সেদিক থেকে মনে করি যে আপনারা মন খুলে কথা বলবেন, এই অনুষ্ঠানে নিজেদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করবেন। একটি রাজনৈতিক সম্যক ধারণা নিয়ে হয়তো রাজনীতির ব্যাখ্যা করা যায়, তার পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্য কিংবা দেশীয় রাজনীতি যা প্রত্যেকে রাজনীতির খবরাখবর রাখেন, নিজেদের রাজনীতির ভাবনায় সমৃদ্ধ করতে চান, সেদিক থেকে প্রত্যেকেই খবরকে যথেষ্ট গুরুত্ব দেন। কি নিয়ে আসবেন সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহারা রাজ্য কংগ্রেসের জন্য? সিডব্লিউসির বৈঠক থেকে কি ব্যাখ্যা থাকবে? এআইসিসির কি নির্দেশ থাকবে? আগামী দিনগুলোতে কি হবে? রাজ্যে যারা রাজনৈতিক দলগুলো হিসাবে রয়েছেন, কংগ্রেস কি এই ফলাফলে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্য কংগ্রেস কি উজ্জীবিত হবে? নমস্কার, কি বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। এই আপনাদের অনুষ্ঠানে আজকে দেখতে পেলাম কংগ্রেসের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি একটা সুযোগ জিনিস যেন অথবা ত্রিপুরাতে তাদের সংগঠনটা আরো শক্তিশালী করা উচিত। ত্রিপুরাতে এবং যারা এখন এমপি আছেন ওদেরকে জোরে রেখে বিভিন্ন জায়গায়, ইউপি বা বিভিন্ন জায়গায় যেখানে তাদের সংগঠন গুলো শক্তিশালী করা উচিত, এইটা তো দেখা উচিত। আর একটা জিনিস দেখুন, উত্তর পূর্বাঞ্চলে এই নাগাল্যান্ডে ওই এটাতে অ্যালায়েন্স সরকার বিজেপি, কিন্তু একটা সিটি কংগ্রেসে পেয়েছে। এদিকে মণিপুরে 2টো সিট আপনার কংগ্রেস পেল। হ্যাঁ, এই আপনার মেঘালয়ে একটা সিট কংগ্রেস পেল, আসামে পেল। খালি একটা উদ্ভট রাজ্য হচ্ছে আপনার ত্রিপুরা, যেখানে মানে মানুষ কি বুঝে ওই আপনার ইস্টের যে সিটটা ছিল ওইটাও কি কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা করে ওনাকে জেতালেন বুঝতে পারি না। আচ্ছা, আর এইদিকে আরেকটা উদ্ভট রাজ্য হচ্ছে আপনার অরুণাচল। ওইখানে তো পয়সা দিলে আপনার আজকে কংগ্রেস, কালকে বিজেপি, ওদের ওই জিনিসটা সবাই জানে। তো এবং কি অরুণাচলে যে এনপিপি যারা ছিল বিরোধী দলে, ওরাও নাকি এখন বিজেপিকে সমর্থন করছে। তো ওদের এই কাটিং এটা সবাই জানে। কিন্তু ত্রিপুরাতে এটা একটু মানে কিরকম লাগছে দেখতে। ত্রিপুরাতে 2জন সাংসদ দল, 2জন সাংসদই আপনার বিজেপি দলের, যদিও এদের গ্রহণযোগ্যতা কি বা এদের কাজের কি ভবিষ্যৎ কি কেউ বলতে পারে না। আর এদিকে আপনার যারা কালকে আপনার শপথ গ্রহণ করবেন, ওরা তো দেশকে লুটে পুটে খেয়েছে এবং খাচ্ছে ওরা, এবং ওদের যে আমলা বিউরোক্রেট যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, ওরা তো শুধু লুটে পুটে খাচ্ছেন আর কিছু না। এই যে আপনার বিভিন্ন জায়গাগুলোতে দেখেন তাদের যে ডিডিআইপি, সিকিউরিটি থেকে ডিডিআইপি যে যতগুলো জিনিসপত্র আছে, গাড়ি বলুন সবকিছু, সব জায়গাতে ওদের খরচ বাড়াচ্ছে মানুষের এই ট্যাক্সের পয়সা দিয়ে। এই সেক্রেটারিয়েট ভবনে দেখুন ওইখানে কি পরিমাণ সাজানো হচ্ছে, বারবার এসি পাল্টানো হচ্ছে, সেন্ট্রাল এসি করা হচ্ছে, আবার পাল্টানো হচ্ছে। এগুলো তো পয়সা খরচ দেখিয়ে ওরা নিজেদের পয়সা সব হাতিয়ে নিচ্ছে। আর এদিকে চাকরি বাকরি কিছু দিতে পারছে না, কারণ কি চাকরি দিলে ওই ফান্ডটা যদি নিজেরা মারতে পারে, ওইখানে আপনার চাকরি দেওয়ার প্রয়োজন কি? ওরা তো এইসবই করে যাচ্ছে। আর জানা আছে তো ওরা কি উন্নতি করবে আর নেক্সট 5 বছরে। দেখুন না, আপনার অলরেডি আরবিআই আপনার মিটিং করেছেন, জিনিসের দাম বাড়তির দিকে, মানে ইনফ্লেশন শুরু হয়ে গেছে, এটা তো হবেই। এবং এই যে শেয়ার মার্কেটের যে ব্যাপারটা নিয়ে রাহুল গান্ধী বললো, এটা তো চির সত্যি কথা। আপনার এই চন্দ্রবাবু নাইডু, ওনার বউ নাকি 584 কোটি টাকা লাভ করেছেন। ওদের যারা আছেন ওরা লাভ করেছে, আর এমনি আম জনতা যারা আছে, যারা ইনভেস্টমেন্ট করেছে তারা ঠকেছে। তো এদের কাজই হচ্ছে মানুষকে ঠকিয়ে পয়সা হাতানো, দেশের সম্পত্তি যা আছে ওরা মানুষের যে ট্যাক্সের পয়সা ওগুলো হাতিয়ে ওরা এবং ওদের আমরা নেতা মন্ত্রী এবং তাদের যে বিউরোক্রেট যারা আছে, আইএএস অফিসার গুলো,
মোস্ট করাপ্টেড যারা আছে এগুলো আপনার ওদের সাথে আছে, ওরা সব লুটে পুটে গেছেন আর বলছেন করাপশনের এগেইনস্টে। লজ্জা লাগা উচিত। এবার তো জোড়াতালি সরকার, দেখা যাক কতদিন চলতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? কথা বলুন। আমরা মানে 74 স্তম্ভর করে বিশ্বাস, আর একটা হচ্ছে আমাদের মোবাইল। কারণ দিনে এগুলো শপথ হবে, মতো আপনাদের মাধ্যমে দেখবো যে রাত্রেবেলা সরকার চেঞ্জ হয়ে গেছে, আর সরকারের প্রতি এখন আর বিশ্বাস নেই। বিষয়টা হচ্ছে এটা তো কোনো বিশ্বাস থাকবে না। তো দিনে করে শপথ নেবে, তো রাত্রেবেলা সেদিন আপনাদের মাধ্যমে আমরা দেখবো যে মোবাইলে শপথ থেকে তারা সরিয়ে গেল। কত আজকে শপথ নিল, তা কালকে পরশু 6 মাস, 1 মাস, 2 মাস, একদিন কত রাত্রেবেলা দেখবো যে দিনে করে শপথ নিল, রাত্রেবেলায় সরকার চেঞ্জ হয়ে গেল। এই সরকারের প্রতি তো আমাদের তো আস্থা নেই, কিন্তু আমাদের মোবাইল আর 74 স্তম্ভ করে আমাদের পুরো বিশ্বাস আছে। হ্যাঁ, তারা সঠিক খবর আমাদেরকে দেবে। কোন সময় সরকার চেঞ্জ হবে, কোন সময় সরকার রাত্রেবেলা চেঞ্জ হয়ে গেল, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাবো মোবাইল। তাই আমরা সরকার থেকে মোবাইলের উপরে আমরা খুব বিশ্বাস করি। সরকার তো যারা সাংবাদিক তারা থাকবে, আর মোবাইলও যার থাকবে, এটা হচ্ছে পার্সোনাল লাইফ। সরকার তো পার্সোনাল লাইফ নেই। এটা তো বিগত বছর হয়েছে। চন্দ্রবাবু নাইডু উনিও অবস্থা, আপনার বিহারী বাবু তানিয়া তো অবস্থা, তারা এখন 240 জন লোক থেকে পড়ালেখা করা হয়েছে। তারা যেভাবে আদেশ করবে তারা সেভাবে ক্লাস করবে। এইসব প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। হয়তো সেদিক থেকে আগামী কয়েকদিন আলোচনা থাকবে। সংসদের ভেতর বাইরের অবস্থান কংগ্রেস কেমন নিয়েছে, কি অবস্থানে কংগ্রেস সংসদের ভেতর লড়াই করছে, বাইরে কি বিষয় উত্থাপন করছে, গণতন্ত্র মজবুতে কংগ্রেসের কি ভূমিকা, আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে কি হতে চলেছে, ইন্ডিয়ার ভবিষ্যৎ, তাও আলোচনায় আসবে। আপনারা নজর রাখবেন, কারণ আপনাদেরও দায়িত্ব আছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। তার সঙ্গে আরো একটি ঘোষণা যে রাত 10টায় প্রতিদিনের মতো শুভরাত্রি অনুষ্ঠান থাকবে। আপনারা অংশ নেবেন, কথা বলবেন, আয়োজনে ফোন করবেন।